এই লেকচারে আমরা দেখব ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি? তার আগে প্রথমে কিছু জিনিস তোমাদের জানতে হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএটা অ্যাকচুয়ালি কি? ধরো কোনো একটা সেল রয়েছে, সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এবার নিউক্লিয়াসের মধ্যে থাকে কি ক্রোমোজোম। এবার ক্রোমোজোম বা ক্রোমাটিন যখন এমনি সুতোর মতো পেঁচানো অবস্থায় থাকে তখন ওটাকে আমরা ক্রোমাটিন বলি। আর যখন সেলটা ডিভাইড করার আগে কি হচ্ছে যে ক্রোমাটিনগুলো কনডেন্স হয়ে যাচ্ছে, তখন যে এই ধরনের স্ট্রাকচার দেখতে পাও, তো এটাকে আমরা ক্রোমোজোম বলি। তো ক্রোমাটিন আর ক্রোমোজোম একই ব্যাপার, শুধুমাত্র কি একটা হচ্ছে সুতোর মতো পেঁচিয়ে রয়েছে সাধারণ অবস্থাতে, আর আরেকটা হচ্ছে কনডেন্স হয়ে ক্রোমাটিনটা কনডেন্স হয়ে সেল ডিভিশনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। আর সেই ক্রোমাটিনের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে থাকছে হচ্ছে ডিএনএ। আর ডিএনএ তৈরি কি বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড। তো এখানে মনে রাখতে হবে সেই ক্রোমাটিনের মধ্যে কি রয়েছে, ক্রোমাটিনের মধ্যে অ্যাকচুয়ালি ডিএনএ, আর ডিএনএ কি নিউক্লিওটাইড রিলেটেড। তো ক্রোমাটিন তোমরা জানো যে ইউক্রোমাটিন হয় আর হেটেরোক্রোমাটিন হয়। এবার সেখানে কি তোমরা এটা এনসিইআরটিতে পড়েছো, 100 নম্বর পেজে রয়েছে, দেখো ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। এবার ইউক্রোমাটিনগুলো হচ্ছে প্রোটিন তৈরি করে আর হেটেরোক্রোমাটিনগুলো ইনঅ্যাক্টিভ। হেটেরোক্রোমাটিন কোনো প্রোটিন তৈরি করে না, কিন্তু যদি স্ট্রাকচারালি দেখো সেখানে কি, সেখানেও তুমি কিন্তু হেটেরোক্রোমাটিনের মধ্যেও কিন্তু তুমি এই নিউক্লিওটাইড বেসগুলো কিন্তু পাবে। তো এবার চলে আসছি আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কি? এবার প্রত্যেকটা মানুষের কিন্তু ডিএনএ রয়েছে, সবাই জানে। তো এইবার হচ্ছে ব্যাপারটা, একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিএনএর যেই পার্থক্য, অর্থাৎ এই মানুষের ডিএনএ এক ধরনের হবে, এই মানুষের ডিএনএটা একটু জাস্ট চেঞ্জ হবে। এবার পুরোটাই যে 100% আলাদা হবে তা নয়, কারণ তোমরা এর আগেই পড়েছ যে মানুষের ক্ষেত্রে 99.9% নিউক্লিওটাইড বেস কিন্তু এক্স্যাক্টলি সেম হয়। হ্যাঁ, তো সেই জন্য ডিএনএর কিছু অংশ এক হতেই পারে। যেমন ধরো একটা এ মানুষ রয়েছে আর একটা বি মানুষ রয়েছে। এবার এ মানুষের জন্য যেটা কোনো একটা প্রোটিন তৈরি করছে, যেমন ধরো ইনসুলিন তৈরি করছে, এবার ইনসুলিনের জন্য যেই কোডটা থাকবে আর কি জিনের মধ্যে, এবার বি মানুষের ক্ষেত্রেও তো সেম থাকবে। কেন? কারণ আমরা কি জানি যে কোডন কি হয়, ইউনিভার্সাল হয়। অর্থাৎ এ মানুষে ইউ 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 যেই অ্যামাইনো অ্যাসিডকে আনবে, বি মানুষেও কিন্তু ইউ 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 সেই অ্যামাইনো অ্যাসিডকেই আনবে। আর ইনসুলিনের স্ট্রাকচার তো সেম, এ মানুষের জন্য যে ইনসুলিনের স্ট্রাকচার, বি মানুষের জন্য ইনসুলিনের স্ট্রাকচার সেম। ফলে পুরো ইনসুলিনটাকে, ইনসুলিনের প্রোটিনটাকে যেই কোডনটা তৈরি করবে পরপর এ মানুষের জন্য সেম হবে, বি মানুষের জন্য সেম হবে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ওই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করবো না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে আমরা মেন লক্ষ্য কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেরকম মানুষের আঙ্গুলের ছাপ আলাদা হয়, তেমন ডিএনএরও কিছু কিছু অংশ রয়েছে যেখানে ডিএনএটা অন্য মানুষের থেকে আলাদা হয়। আর সেই আলাদা হবার জায়গাগুলো কি হয়, সেই আলাদা হবার জায়গা থাকে রিপিটেটিভ ডিএনএ। রিপিটেটিভ ডিএনএ মানে কি? রিপিটেটিভ ডিএনএ মানে হচ্ছে যে এটা যদি একটা বড় ডিএনএ থাকে, তো সেইখানে এই ছোট্ট জায়গাতে, এই সবুজ অংশটাতে আমি কি দেখব, যে কিছু নিউক্লিওটাইড বারবার মানে একটা স্মল স্ট্রেচ অফ ডিএনএ বারবার রিপিট হচ্ছে, তো সেটাকে আমরা রিপিটেটিভ ডিএনএ বলি। আর সেটা বিভিন্ন মানুষের কিন্তু আলাদা থাকে। তো এখানে এবার দেখো এনসিইআরটি কি বলেছে, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইনভলভস আইডেন্টিফাইং ডিফারেন্ট। তাহলে ডিফারেন্টটা আইডেন্টিফাই করছে ইন সাম স্পেসিফিক রিজন, কিছু স্পেসিফিক রিজিয়নে, ডিএনএর কিছু স্পেসিফিক রিজিয়নে হচ্ছে ডিফারেন্সটাকে আইডেন্টিফাই করছে। আর সেই স্পেসিফিক রিজিয়নটাকে কি বলছে, রিপিটেটিভ ডিএনএ বলছে। কেন? কারণ স্পেসিফিক রিজিয়নে দেখা গেছে যে একটা স্মল স্ট্রেচ অফ ডিএনএ বারবার রিপিট হচ্ছে, রিপিটেড মেনি টাইম। তো এই লাইনটার মানে বোঝা গেল। এরপর কি বলেছে, দিস রিপিটেটিভ ডিএনএ আর সেপারেটেড ফ্রম বাল্ক জিনোমিক ডিএনএ অ্যাজ ডিফারেন্ট পিক ডিউরিং ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। মানে কি, আমি যখন দেখালাম এই হচ্ছে একটা পুরো ডিএনএ, এবার এর এই জায়গাটাতে রিপিটেটিভ ডিএনএ আছে, ধরে নিলাম এই হলুদ অংশটাতে, এই হলুদ অংশটাতে, এই হলুদ অংশটাতে, তাহলে কি হবে, এই অংশটার গ্রেডিয়েন্ট অর্থাৎ ঘনত্ব, ডেন্সিটি গ্রেডিয়েন্ট অর্থাৎ ঘনত্ব আলাদা হবে। আর কোনো কিছুর ঘনত্ব যদি আলাদা হয়, বায়োলজির কোনো টিস্যু হোক বা কিছু, আমরা সেটাকে যে কোনো কিছুতে ঘনত্ব আলাদা হলে আমরা কোন পদ্ধতি থেকে আলাদা করি, সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে। এটা তোমাদের ক্লাসে আমি বুঝিয়েছি। তো এখানেও ঠিক তাই, সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতেই আমরা এই পার্টগুলোকে, এই পুরো
যেই ডিএনএটা রয়েছে সেটার থেকে আলাদা করব। তো সেকেন্ড লাইন সেটাই বলেছে যে দিস রিপিটেটিভ ডিএনএ, আর দেখো এই লাইনটা পড়ো, এইখান থেকে লাইনটা শুরু হয়েছে, দিস রিপিটেটিভ ডিএনএ ইজ সেপারেটেড ফ্রম বাল্ক জিনোমিক ডিএনএ, এই পুরোটাকে বাল্ক জিনোমিক ডিএনএ বলছে, ডিএনএ অ্যাজ ডিফারেন্ট পিক ডিউরিং ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। মানে ওই যেটা বললাম যে এই পুরো বাল্ক ডিএনএটার মধ্যে ছোট ছোট রিপিটেটিভ অংশ রয়েছে, এবার এগুলোর ঘনত্বটা আলাদা। দিস রিপিটেটিভ লাইনটা কি বলেছে, দিস রিপিটেটিভ ডিএনএ সেপারেট ফ্রম বাল্ক জিনোমিক ডিএনএ, তো এই পুরো বাল্ক জিনোম থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে কি পদ্ধতিতে, সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে। আর যেহেতু এদের ঘনত্বটা আলাদা, তো এরা আলাদা হয়ে যাচ্ছে সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে। কারণ সেন্ট্রিফিউগেশন পদ্ধতি কি আলাদা করে, যাদের ডেনসিটি আলাদা সেই সব বস্তুকে এরা আলাদা করে দেয়, এক ডেনসিটির জিনিস এক জায়গায়, আরেক ডেনসিটির জিনিস আরেক জায়গায়। তারপরে কি বলেছে পরের লাইনটা, দ্য বাল্ক ডিএনএ ফর্মস এ মেজর পিক। কেন, কারণ বাল্ক ডিএনএ কোনটা ছিল, এই কালোটা হচ্ছে বাল্ক ডিএনএ, তার মধ্যে এই হলুদগুলো হচ্ছে ছোট ছোট রিপিটেটিভ ডিএনএ। তো কালোর কোয়ান্টিটিটা বেশি, তো সেই জন্য এটা মেজর পিক তৈরি করছে। দ্য বাল্ক ডিএনএ ফর্মস এ মেজর পিক অ্যান্ড আদার স্মল পিকস আর রেফার্ড অ্যাজ স্যাটেলাইট ডিএনএ। আর এই হলুদ অংশগুলো যে ছোট্ট ছোট্ট রয়েছে, এবার এদের ডেনসিটিও কি বাল্ক ডিএনএর থেকে আলাদা, তো সেই জন্য এগুলো আলাদা যায় কিন্তু কোয়ান্টিটি কম, তো সেই জন্য এটা কি করছে, সেন্ট্রিফিউগেশন পদ্ধতি যখন করা হচ্ছে এইগুলো অন্যান্য জায়গায় ছোট ছোট পিক তৈরি করছে, যেহেতু এগুলোর ডেনসিটি আলাদা। আর এটাকেই আমরা তখন বলছি স্যাটেলাইট ডিএনএ। তারপরে কি বলেছে, তার মানে কি স্যাটেলাইট ডিএনএর মধ্যেই হচ্ছে রিপিটেটিভ ডিএনএটা রয়েছে। এবার ডিপেন্ডিং অন দ্য বেস কম্পোজিশন, এবার যেই স্যাটেলাইট ডিএনএটা রয়েছে, এবার স্যাটেলাইট ডিএনএ বিভিন্ন, মানে একটা স্যাটেলাইট ডিএনএর সাথে আরেকটা স্যাটেলাইট ডিএনএ আলাদা হতেই পারে। কিসের ক্লাসিফিকেশানে, যেমন এটিজিসির কত পরিমাণে রয়েছে, কোথাও এটি অনেক বেশি পরিমাণে রয়েছে, কোথাও হয়তো জিসি অনেক বেশি পরিমাণে থাকবে কোনো স্যাটেলাইট ডিএনএতে, কোথাও স্যাটেলাইট ডিএনএর লেন্থ আলাদা আলাদা হবে, কোথাও স্যাটেলাইট ডিএনএর যে রিপিটেটিং ইউনিটটা, কারণ স্যাটেলাইট ডিএনএর মধ্যে রিপিটেটিভ ডিএনএ থাকে বললাম, তো ওটার মধ্যে কোথাও 100 বার রিপিট করবে, কোথাও 1000 বার রিপিট করবে, তো রিপিটেটিং ইউনিটটা আলাদা হচ্ছে, রিপিটিং ইউনিটের নাম্বারটাও আলাদা হতে পারে। এবার কোথাও রিপিটেটিং ইউনিটটা আলাদা, যেমন হচ্ছে ধরো কোথাও এটিজিসি রিপিট করছে, যেমন এটিজিসি 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 এটিজিসি, কোথাও আবার ধরো এটিজিসি রিপিট করছে, আবার কোথাও আবার ধরো এসিজি 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 রিপিট করছে, তো রিপিটেটিং ইউনিটটাও আলাদা হতে পারে। তারপর স্যাটেলাইট ডিএনএ ইজ ক্লাসিফাইড টু মেনি ক্যাটাগরিজ, তো এইগুলোর ওপর ডিপেন্ড করে মেনি ক্যাটাগরিজে কিন্তু ভাগ করা যায়। যেমন একটা ক্যাটাগরির এখানে এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে কি একটা মাইক্রো আর একটা হচ্ছে মিনি। এখানে দেখো তোমাদের দিয়েছে যে মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইট, তো এখানে দেখো তোমরা বুঝতে পারবে মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইট। তো মাইক্রো থেকে মাইক্রোটা খুবই ছোট, মিনিটা হচ্ছে মাইক্রোর থেকে বড়। দিস সিকোয়েন্স, পরের লাইনটা, দিস সিকোয়েন্স নর্মালি ডু নট কোড ফর এনি প্রোটিন, এই সিকোয়েন্স কিন্তু কোনো প্রোটিন কোড করে না, অর্থাৎ এই ডিএনএর থেকে কিন্তু আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে আরএনএ রাইবোজোমের সাহায্যে যে প্রোটিন তৈরি করবে, এই সিকোয়েন্সগুলো কিন্তু তা করে না। বাট দে ফর্ম লার্জ পোর্শন অফ হিউম্যান জিনোম, কিন্তু এরা হিউম্যান জিনোমের একটা লার্জ পোর্শনে রয়েছে, অর্থাৎ এদের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে হিউম্যান জিনোমের মধ্যে, যারা কোনো প্রোটিন তৈরি করছে না, এই স্যাটেলাইট ডিএনএর কথা বলি। দিস সিকোয়েন্স শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম, আবার একটা নতুন ওয়ার্ড চলে আসলো পলিমরফিজম, অ্যান্ড ফর্ম দ্য বেসিক্স অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড দ্য বেসিক অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের যে বেসিসটা যে সেটা কিন্তু এই পলিমরফিজমটাই তৈরি করছে। এবার পলিমরফিজম হচ্ছে পলি মানে অনেক, আর মরফিজম মানে হচ্ছে মরফোলজি, অর্থাৎ অনেক আলাদা আলাদা ধরনের মরফোলজি আমরা দেখতে পাবো। এ যদি একটা মানুষ হয়, বি যদি একটা আলাদা মানুষ হয়, তাহলে এর এক ধরনের থাকবে পলিমরফিজম, এর আলাদা থাকবে। তো এটাকেই বলছে যে পলিমরফিজম, এর জন্য এ মানুষের জন্য এক, বি মানুষের জন্য এক, সি মানুষের জন্য আরেকটা আলাদা হবে, ডি মানুষের জন্য আরেকটা আলাদা হবে, কি অনেকগুলো আলাদা আলাদা হচ্ছে মরফোলজি, তো সেই জন্য পলিমরফিজম। তো এইবার কি বলেছে, সিন্স, পরের লাইনটায় চলে আসো, সিন্স ডিএনএ from every tissue such as blood, hair, follicle, skin, bone, saliva, sperm form an individual show the same degree of polymorphism. From an individual show the same degree of polymorphism, and they become very useful identification tool in forensic application.
মানে এখানে এটাই বলেছে যে ডিএনএ, এবার ধরে একটা এ মানুষ রয়েছে, এবার এর হেয়ার ফলিকল থেকে, স্কিন থেকে, বোন থেকে, স্যালাইভা বা স্পাম যে কোনো জায়গা থেকে আমি ক্রোমোজোম নিলাম। এবার সেই যে কোনো অনেকগুলো ক্রোমোজোম পাবো, স্যালাইভা থেকে একটা নিলাম, বোন থেকে নিলাম, স্কিন থেকে নিলাম, হেয়ার ফলিকল থেকে নিলাম। তো সব ক্রোমোজোমের পলিমরফিজমটা কি হবে, এই শুধুমাত্র একটা মানুষের জন্য কিন্তু সেম হবে। তো সেটাই বলেছে যে ফ্রম ইন্ডিভিজুয়াল, এখানে লাইনটা দেখো, ফ্রম ইন্ডিভিজুয়াল শো দ্য সেম ডিগ্রি অফ পলিমরফিজম। তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেম হবে, কিন্তু এখানে যদি অন্য আরেকটা মানুষ চলে আসে তো এর থেকে বির আলাদা হবে। তো এখানে এটাই বলেছে যে দে বিকাম ভেরি ইউজফুল আইডেন্টিফিকেশন টুল। কেন? কারণ এর জন্য সবকটা সেলের সেম, কিন্তু এর থেকে বি এর আবার আলাদা। বি এর জন্য বি এর সবকটা সেলের সেম হবে, কিন্তু এর আলাদা হবে, বি এর আলাদা হবে। তো তার মানে কি, এটা কিন্তু আইডেন্টিফিকেশন ফরেন্সিক অ্যাপ্লিকেশন। ফরেন্সিক অ্যাপ্লিকেশন মানে কি, ধরো কোনো মার্ডার হয়েছে, এবার যে মার্ডার হয়েছে সেও মারপিট করবে ধরো, ফলে তার আঙ্গুলে হয়তো যে মার্ডার করেছে তার কিছু পরিমাণে রক্ত লেগে আছে, বা ধরো খিমচে দিয়েছিল তো কিছু পরিমাণের স্কিন সেল লেগে রয়েছে, বা চুল ধরে টেনেছিল তো হেয়ার ফলিকেল চলে এসছে, বা ধরো কোনো রেপ হয়েছে তো সেক্ষেত্রে ভ্যাজাইনার মধ্যে কিছু স্পাম পাওয়া গেছে। তো সেই স্পাম থেকে কি তুমি ক্রোমোজোম বের করে কিন্তু বুঝতে পারবে যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তারপর তাদেরও ক্রোমোজোম নেওয়া হবে, তারপর মিলিয়ে দেখা হবে যে কার সাথে কার মিলছে। তো এটাই এখানে বলেছে যে ইউজফুল আইডেন্টিফিকেশন। তারপরে কি বলেছে, ফার্দার অ্যাজ দ্য পলিমরফিজম আর ইনহেরিটেবল ফ্রম প্যারেন্ট, অর্থাৎ এর থেকে বি এর পলিমরফিজম আলাদা, এর ক্রোমোজোমে যেটা আছে বি এর ক্রোমোজোমে অন্য থাকবে, কিন্তু এর হচ্ছে বাচ্চা ধরে নিলাম ছোট এ, তার মানে কি হচ্ছে এর পলিমরফিজমটা কিন্তু ইনহেরিটেবল, অর্থাৎ এই ছোট এর সাথে অনেকটা মিল থাকবে। হ্যাঁ, একদম পুরো এক্স্যাক্ট হবে তা নয়, 100% যে সেম হবে তা নয়, 100% সেম হবে তা নয়, কিন্তু বাচ্চা যদি হয় অনেকটা সেম হবে। অর্থাৎ বিয়ের আরাম করে এটা আলাদা, মানে বোঝা যাবে যে এই ছোট এটা এই বড় এর বাচ্চা, আরামসে বোঝা যাবে, মানে এতটাই সেম হবে। অর্থাৎ কি, এটা ইনহেরিটেবল হয়, বাবার থেকে ছেলে, ছেলের থেকে তার ছেলে, বা মায়ের থেকে ছেলে, বা মায়ের থেকে মেয়ে, অর্থাৎ মানে বাচ্চাদের থ্রুতে এটা যেতে থাকে। তো এখানে ওটাই বলেছে ইনহেরিটেবল ফ্রম প্যারেন্ট টু চিলড্রেন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ দ্য বেসিক টু প্যাটার্নিটি টেস্টিং, অর্থাৎ কোনো একটা অজ্ঞাত পরিচয় বাচ্চা আছে, তার পিতাকে সেটার জন্যও কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা করে থাকি, কারণ যেহেতু এটা ইনহেরিটেবল বললাম। এইবার কি বলেছে, অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ। তো তারপর কি বলেছে, অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ সিকোয়েন্স ইজ দ্য বেসিস অফ জেনেটিক ম্যাপিং। এইবার চলে আসছে আরেকটা জিনিস, কি পলিমরফিজম ইন ডিএনএ। এবার পলিমরফিজম তো বুঝলাম, পলিমরফিজমটা কি, যে একটা মানুষ রয়েছে এ, তার মধ্যে একটা ডিএনএর একটা ছোট অংশ, এইটুকুনি অংশ মধ্যে আমি পলিমরফিজম দেখছি। এবার অন্য মানুষ রয়েছে আরেকটা বি, এবার তারও ডিএনএ রয়েছে, তারও একটা মোটামুটি ছোট অংশ দেখছি এই জায়গাটা। তো সেটা কি হবে, এর ক্ষেত্রে বি এরটা আলাদা হবে, এরটা আলাদা হবে। তো এটাই হচ্ছে পলিমরফিজম। পলি মানে অনেক, মরফিজম মানে মরফোলজি। তো যে ডিএনএ এর মরফোলজিটা এখানে আলাদা হচ্ছে, এটাই বোঝাতে চাইছে পলিমরফিজম। এটা আগেও বলেছি, তো আরেকবার বললাম। এবার এখানে লাইনটা কি বলেছে, অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ সিকোয়েন্স ইজ বেসিস অফ জেনেটিক ম্যাপিং অফ হিউম্যান জিনোম অ্যাজ ওয়েল অ্যাজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তো এই হিউম্যান জিনোম প্রজেক্ট এর আগে তোমরা পড়েছো, তো সেই হিউম্যান জিনোম প্রজেক্ট ওটাও ক্লাসে ভালো মতো বলে দেওয়া হয়েছে। তো হিউম্যান জিনোম প্রজেক্ট আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই দুটোরই কিন্তু বেসিক হচ্ছে এই পলিমরফিজম। It is essential that we understand what DNA polymorphism means in simple stuff. তো এবার এরা এত কিছু বলার পর এবার এদের মনে এসছে যে হ্যাঁ, এবার ডিএনএ পলিমরফিজমটা কি সেটা বলতে হবে। তো পলিমরফিজমটা হচ্ছে ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক লেভেল অ্যারাইজ ডিউ টু মিউটেশন। তো আমি যে বলছি এর জন্য আলাদা পলিমরফিজম, বি এর জন্য আলাদা পলিমরফিজম, তো এটা কেন হলো বা কিভাবে পলিমরফিজমটা আলাদা হলো। তো এখানে ওটাই বলেছে যে এটা
মিউটেশনের জন্য আলাদা হয়েছে। জেনেটিক লেভেলে যে ভেরিয়েশনটা এসছে সেটা কেন, কারণ মিউটেশনের জন্য আলাদা হয়েছে। তো এখানে ব্র্যাকেটে একটা কথা বলছি যে রিকল ডিফারেন্ট কাইন্ড অফ মিউটেশন, যেটা চ্যাপ্টার 5-এ পড়েছো, ওখানে তোমাদের ক্লাসে বলে দেওয়া হয়েছে ওসব জিনিস। তারপর নিউ মিউটেশন মে অ্যারাইজ ইন অ্যান ইন্ডিভিজুয়াল আইদার ইন সোমাটিক সেল অর ইন জার্ম সেল। এবার এখানে বলেছে মিউটেশন যখন হচ্ছে সেটা সোমাটিক সেলের মধ্যে হতে পারে বা জার্ম সেলও হতে পারে। সেল দ্যাট জেনারেট গ্যামেট, এই যে জার্ম সেলের কথা বলছে যে সেল দ্যাট জেনারেট গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম। জার্ম সেল কি সেটার ব্যাপারে এখানে বলেছে ব্র্যাকেটে। ইফ এ জার্ম সেল মিউটেশন ডাজ নট সিরিয়াসলি ইম্পেয়ার ইন্ডিভিজুয়ালস এবিলিটি টু হ্যাভ অফস্প্রিং, মানে এখানে বলেছে যে মিউটেশনটা যে হলো জার্ম সেলের, এবার ওটা যদি তার বাচ্চা তৈরির ক্ষমতাতে কোনো বাধা না দেয়, আর যে মিউটেশনটা হয়েছে ওটা যদি হু ক্যান ট্রান্সমিট দ্য মিউটেশন ইট ক্যান স্প্রেড টু, এবার তারপরে বলেছে স্প্রেড টু দ্য আদার মেম্বার অফ পপুলেশন থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ এই মিউটেশনটা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রুতে স্প্রেডও হতে পারে। তো প্রথম পয়েন্ট কি, যে মিউটেশন হওয়ার পর যে সেটা এমন মিউটেশনও হবে না ক্ষতিকারক যে সে আর বাচ্চা করতে পারবে না। আর আরেকটা মিউটেশন, আর আরেকটা কি, যে যখন মিউটেশনটা হচ্ছে সেটা আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রু থেকেই স্প্রেডও করতে পারবে। তো এখানে এটাই বলেছে, অর্থাৎ তাদের মানে এটা ইনহেরিটেবল হবে। তো যেটা আমি বললাম যে এর থেকে ছোট এর মধ্যে কিন্তু ইনহেরিটেবল, অর্থাৎ এর যেটা ডিএনএ সেটা ছোট এর মধ্যে যাচ্ছে, তার মানে কি এই বড় এ আর ছোট এর ডিএনএর মধ্যে অনেক মিল থাকবে, অর্থাৎ ইনহেরিটেবল হবে মিউটেশনটা। তো এখানে এটাই বলেছে। তারপরে কি বলেছে যে অ্যালিলিক সিকোয়েন্স ভেরিয়েশন হ্যাজ allelic sequence variation has traditionally been described as DNA polymorphism if more than one variant, মানে এখানে অ্যালিলের কথা বলছি, অ্যালিল কি সেটা মেন্ডেলের চ্যাপ্টারে খুব ভালো মতো বলেছি, at a locus occurring human population with frequency greater than 0.01, খুব ইম্পর্টেন্ট, এটার মানেটা কি। এবার একটু আনসাইন্টিফিক হলেও তোমাদের একটা গল্প বলছি, এরকমভাবে মনে রাখতে আর তোমাদের কনসেপ্টে একটু বুঝতে সুবিধা হবে, একটু আনসাইন্টিফিক কিন্তু বলছি। প্রথমে এখানে বলেছে যে ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান 0.01, সেটার মানে কি সেটা বলে দিই। অর্থাৎ একজনের একটা পপুলেশনে যদি একজন থাকে, এবার একজনটা একটা সংখ্যা বলছে, মানে এক অংশ যদি পপুলেশন থাকে তাহলে মিউটেশনটা 0.01 অংশের মধ্যে হতে হবে, তাহলে সেটাকে আমরা ইনহেরিটেবল মিউটেশনের মধ্যে বলবো। অর্থাৎ এক অংশের মধ্যে 0.01 অংশের মধ্যে হতে হবে, অর্থাৎ 1000 জন যদি থাকে তাহলে একজনের মধ্যে সেটা মিনিমাম হতেই হবে। তো 1000 জন হলে 10 হচ্ছে, একে যদি 0.01 হয় তাহলে 1000 জনে 10 হচ্ছে, হ্যাঁ। তো 1000 জনে সেটা 10 জনের মধ্যে হতে হবে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে এটা, যে 0.01 ফ্রিকোয়েন্সি মানে কি 100 জনের মধ্যে একজনের মধ্যে চেঞ্জ হতে হবে, 100 জন থাকলে ওই পপুলেশনে একজনের চেঞ্জ হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। এরপর যে লাইনটা বলেছে দেখো তোমরা, যে অ্যালিলিক সিকোয়েন্স ভ্যারিয়েশন হ্যাজ ট্র্যাডিশনালি বিন ডেসক্রাইবড অ্যাজ এ ডিএনএ পলিমরফিজম if more than one variant at a locus occur in human population। তো অ্যালিলিকটা কি, অ্যালিলিক সিকোয়েন্স ভ্যারিয়েশন, অর্থাৎ অ্যালিলিক সিকোয়েন্স। এবার অ্যালিল কি সেটা বলেছি তোমাদেরকে মেন্ডেলের চ্যাপ্টারে, যদি বুঝতে না পারো ভুলে যাও, আরেকবার বলে দেবো ক্লাসে। তো সেই সিকোয়েন্সের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে ট্র্যাডিশনালি বিন ডেসক্রাইব অ্যাজ এ ডিএনএ পলিমরফিজম। তো ওই অ্যালিলিক সিকোয়েন্সের মধ্যে ভ্যারিয়েশন হলেই সেটাকে আমরা ডিএনএ পলিমরফিজম বলছি। এবার যেটা একটু বললাম আনসাইন্টিফিক গল্প বলবো, সেটাই তোমাদেরকে বলবো। হ্যাঁ, এটা কিন্তু একটু আনসাইন্টিফিক গল্প, এটা ভেবো না যে একদম পুরো সাইন্টিফিক্যালি। তো ধরে নাও কোনো একটা অনেক বছর, অনেক 30-40 হাজার বা তারও বেশি বছর আগে কোনো একটা পপুলেশন আছে যেখানে টোটাল জঙ্গলের মধ্যে ছিল মানুষরা, তো সেখানে 1000 জন ছিল পপুলেশনে। এবার সেখান থেকে কি হলো, 10 জন গেল, মিনিমাম 10 জন হতে হবে, কারণ ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম 0.01, তো 1000 জনে তাহলে সেটা 10 জন হচ্ছে। তো 10 জন গেল শিকার করতে, আর বাকি পড়ে থাকলো এখানে কত, 990 জন। এবার কি হচ্ছে, এই 10 জন শিকার করতে যখন গেল কোনো একটা কারণে
হয়তো দেখা গেল ইউভি রে এসে বা ধরো কোনো কেমিক্যাল এসে এদের চেঞ্জ করে দিল অ্যালিল, অর্থাৎ অ্যালিলিক সিকোয়েন্সে ভেরিয়েশন আসলো, অ্যালিলিক সিকোয়েন্সে ভেরিয়েশন আসলো, অর্থাৎ জিন লেভেলে ভেরিয়েশন আসলো বলতে পারো। তো সেক্ষেত্রে কি হবে, এই 990 জনের থেকে এই 10 জন কিন্তু আলাদা হয়ে গেল, অর্থাৎ এদের ডিএনএটা কিন্তু এদের থেকে একটু আলাদা হয়ে গেল। প্রথমে ধরে নিয়েছিলাম এদের সবার ডিএনএ সেম ছিল, তো এর পরবর্তীতে এরা আবার চলে আসলো শিকার টিকার করে এদের মধ্যে। এবার কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই পপুলেশনে 990 জনের এক ধরনের জিন আর বাকি এই 10 জনের আলাদা টাইপের একটু জিন, যেহেতু এদের অ্যালিলিক সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। তো পরবর্তীতে যখন অনেক 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 বছর পর এদের যখন পরবর্তী জেনারেশন আসবে, অনেকগুলো জেনারেশনের পর, আর এদের যখন অনেকগুলো জেনারেশনের পর আসবে, তো তখন কি দেখবো, ধরে নিলাম এদের জেনারেশনের থেকে পরবর্তীতে 1000টা লোক এসছে, আর এই 990 থেকে ধরে নিলাম 10,000 জন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই 1000টা লোকে এটা যেহেতু চেঞ্জটা হয়েছিল, ফলে এদের বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা, অর্থাৎ ইনহেরিটেবল মিউটেশন, তো এদের মধ্যে ওই চেঞ্জটা থাকবে আর এদের মধ্যে ওই চেঞ্জটা থাকবে না। ফলে কি হচ্ছে, এই 10,000 জনের জিনের মধ্যে কিন্তু পরিবর্তন চলে এসছে, আর এদের মধ্যে কিন্তু অন্য পরিবর্তন, যেহেতু এরা এই 10 জনের থেকে এসেছিল। ব্যাপারটা বুঝতে পারছো তো সবাই? তার মানে কি, এইখানে আমি বলবো এদের পলিমরফিজমটা এদের পলিমরফিজম থেকে আলাদা হয়েছে, কিন্তু এটা আমি 1000 জনকে দিয়ে বুঝিয়েছিলাম শুরুটা, তো এটাই অনেকবার হতে থাকে। এবার ধরো 990 10 হলো, এবার এদের নেক্সট জেনারেশনেও আবার পরিবর্তন হলো, তাদের নেক্সট জেনারেশনেও আবার পরিবর্তন হলো। এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই কিছু না কিছু পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটাই যদি ধরো অনেকবার রিপিট করো, তাহলে দেখবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকমভাবেই ডিএনএ পলিমরফিজমটা হয়েছে, অর্থাৎ এইটাই হচ্ছে একটা আনসাইন্টিফিক গল্প বোঝানোর জন্য। তারপরে কি বলেছে, দ্য প্রবাবিলিটি অফ সাচ ভেরিয়েশন টু বি অবজার্ভ ইন নন কোডিং ডিএনএ সিকোয়েন্স। তো এই চেঞ্জটার প্রবাবিলিটি অনেক বেশি থাকে নন কোডিং ডিএনএ সিকোয়েন্সের মধ্যে। কেন? কারণ কোডিং ডিএনএ সিকোয়েন্স যদি চেঞ্জ হয়, তাহলে কোডিং সিকোয়েন্স কি প্রোটিন তৈরি করে, তার মানে প্রোটিনটা তৈরি হতে পারবে না, যেহেতু সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে ভুলভাল প্রোটিন তৈরি হবে, ফলে সে মারা যাবে বা তার ক্ষতি হবে। কিন্তু নন কোডিংয়ে যদি চেঞ্জ হয়, তাহলে কোনো এফেক্ট পড়বে না, ফলে সেটা ইনহেরিটেবলও হবে আর কোনো ক্ষতিও করছে না। সেই জন্য এখানে বলেছে যে এই সিকোয়েন্সটা যে চেঞ্জ হচ্ছে, সেটা নন কোডিংয়ে দেখার এটা অনেকটা বেশি, নন কোডিং ডিএনএ সিকোয়েন্স সে বেশি হবে। তারপরে কি বলেছে, যে ওইটাই তারপর লাইনটা বলেছে যে নট হ্যাভ এনি ইমিডিয়েট এফেক্ট, কোডিংয়ে হলে ইমিডিয়েট এফেক্ট দেখা যাবে, বা ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল রিপ্রোডাক্টিভ এবিলিটি। তারপরে দিস মিউটেশন কিপ অন অ্যাকুমুলেশন জেনারেশন আফটার জেনারেশন, যেটা আমি বললাম গল্পটার মাধ্যমে, যে 10 জনের পরিবর্তন হয়েছিল, সেটা জেনারেশনের পর জেনারেশন অ্যাকুমুলেট হতে থাকছে। অ্যান্ড ফর্ম ওয়ান অফ দ্য বেসিস ভেরিয়েবিলিটি বা পলিমরফিজম। তো ওরকমভাবে জেনারেশনের পর জেনারেশন যেতে যেতে অ্যাকুমুলেট হতে হতে এরকমভাবে ভেরিয়েবল আসছে, ভেরিয়েবিলিটি হচ্ছে বা পলিমরফিজম হচ্ছে। তারপরে কি বলেছে, দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট টাইপ অফ পলিমরফিজম রেঞ্জিং ফ্রম সিঙ্গেল নিউক্লিওটাইড, এই চেঞ্জটা কি সিঙ্গেল নিউক্লিওটাইডে হতে পারে, বা টু ভেরি লার্জ স্কেল চেঞ্জ, বা একটা লার্জ স্কেল চেঞ্জও হতে পারে, লার্জ স্কেল। ফর এভলিউশন অ্যান্ড স্পিসিয়েশন such polymorphism play very important role, আর এই পলিমরফিজমটা কিন্তু এভলিউশনে ভেরি ইম্পর্টেন্ট রোল করে। কেন? হয়তো দেখা গেল যে এই গল্পটা বললাম 990 জন আলাদা আর প্লাস 10 জন আলাদা, এবার দেখা গেলো এরা এতটাই আলাদা হলো যে এরা পুরোপুরিভাবে ইভলভ হয়ে নতুন একটা প্রজাতি তৈরি করে দিল। তার মানে কি, এই চেঞ্জটা কিন্তু এভলিউশনেও একটা বড় ভূমিকা পালন করছে। তো এখানে সেটাই বলেছে যে ফর এভলিউশন অ্যান্ড স্পিসিয়েশন, তো ওটা একটা নতুন স্পিসিস তৈরি যাচ্ছে ওই 10 জন থেকে। তো এই এভলিউশন বা স্পিসিয়েশনের জন্য সাচ পলিমরফিজম প্লে ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ডিএনএ পলিমরফিজমের গল্প বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তো এরপর কিছু ফ্যাক্ট বলেছে, যেগুলো তোমাদেরকে আমি ক্লাসে বলিয়ে দেবো।